নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরব। টাকা যার, আইন তার। টাকা যার, বিচার ব্যবস্থা তার। আর টাকা যার, ভারতবর্ষের মসনদে যারা ক্ষমতায় আছে, ক্ষমতা তাদেরই। এটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়ে গেল। দর্শক, আমরা এর আগেও বলেছি যে কোথাও একটা লিঙ্ক আছে, কোথাও একটা কেন্দ্রীয় সরকার চাইছে না রাজ্য সরকারের উপর কোনো রকম প্রেশার হোক, বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে কোনো রকমভাবে তদন্তের আওতায় আনা হোক। এটা কিন্তু একদম পরিষ্কার। দর্শক, অনেকে বলবেন যে আপনারা কেন বারবার করে এই কথাটা বলছেন, সুপ্রিম কোর্ট তো খুব ভালো কাজ করেছে। দর্শক, আপনাদের যেটা আমরা বলতে চাইছি সেটা একটু গুরুত্বপূর্ণভাবে ঠান্ডা মাথায় যদি ক্যালকুলেশন করেন তাহলে বুঝবেন যে সুপ্রিম কোর্ট কিন্তু একটা বড় খেলা খেলে দিল কলকাতা হাইকোর্টের ওপরে। কেন বলছি? রাজ্যে শাসক যারা, তারা কি চাইছিলেন? মেডিকেল যে দুর্নীতি হয়েছে, মেডিকেলের যে কেলেঙ্কারি হয়েছে, সেই দুর্নীতিকে কেন্দ্র করে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই তদন্ত করতে হবে। এফআইআর করার পর সিবিআই এটাকে ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করে সেই তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে 3 মাসের মধ্যে জমা করবে। এই ছিল মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায়, সেই রায়ের কপি শাসক পেল না। শুধুমাত্র অর্ডারটা যে মুখে বলেছেন তার উপর বেশ করে শাসক চলে গেল কোথায়? ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ কার ডিভিশন বেঞ্চ? সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সেখানে কি হলো? 8 ঘন্টার মধ্যে শুনানি শেষ করে দিয়ে তিনি বললেন যে কোনো সিবিআই তদন্ত হবে না, কারণ যিনি মামলা করেছেন তিনি কোথাও এফআইআর চান এই কথাটা তিনি লেখেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মামলাকারী লেখেননি মানেই কি মামলাকারী চাইছেন না এটা প্রমাণ করে? এটা কিন্তু তিনি আর কিছু বললেন না। তিনি সরাসরি উড়িয়ে দিয়ে বললেন, একদম পরিষ্কার মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন সেই রায় স্থগিতাদেশ দিয়ে দিলেন। কি সুন্দর ব্যাপার! ঠিক তার পর মুহূর্তে রাজ্য সরকারের আইনজীবীরা চলে এলেন কোথায়? অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। এসে বললেন যে বিচারপতি মহাশয়, আপনার যে রায় সেই রায় স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আবার বলছি, একটু মন দিয়ে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে রায়ের কোনো প্রতিলিপি নেই, কোনো প্রতিলিপি জমাই পড়লো না ডিভিশন বেঞ্চে, অথচ ডিভিশন বেঞ্চ থেকে অর্ডার চলে এলো। আর সেই অর্ডার কোনো প্রতিলিপি নেই, সেটাও আসছে ভারবালি। কি বলছেন? বলছেন যে বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে অর্ডার এসছে, বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে ডিভিশন বেঞ্চ থেকে অর্ডার দিয়েছে যে সিবিআই তদন্ত করা যাবে না। এই মেডিকেল নিয়ে যে রিপোর্ট, মেডিকেল নিয়ে যে সিবিআই তদন্ত দিয়েছেন বা এফআইআর করতে বলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, সেটা পুরোটাই স্থগিত করে দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন যে ভিডিও ফুটেজ দেখান, দেখাতে পারেন। অর্ডারের কপি পাঠান, দেখাতে পারেননি। বলছেন আমি তো এখন অর্ডারের কপি দিইনি। আমার এই অর্ডারের কপি না পাওয়ার আগেই কি করে অর্ডার দিয়ে দিলেন? বিচারপতি, ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন তিনি রীতিমতো তোপ লাগলেন। তিনি রীতিমতো লিখলেন সুপ্রিম কোর্টে, তিনি অর্ডার দিলেন যে সিবিআই কে একদম স্পষ্ট ভাষায় বললেন যে এফআইআর ইমিডিয়েট করে তদন্ত শুরু করা হোক। চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, যিনি প্রধান বিচারপতি,
তিনি হচ্ছেন কে? DY চন্দ্রচূড়। তিনি দেখলেন যে কলকাতা হাইকোর্টের এই জটিল অবস্থার মধ্যে কি করা যায়, তিনি শুরু করে দিলেন একটা বড় নাটক। আর সেই নাটকটাই কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে খোলসা হয়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি তড়িঘড়ি কি করলেন? তিনি তড়িঘড়ি এই মামলাটাকে হাতে নিলেন। বলছে কলকাতা হাইকোর্টের দুটো বেঞ্চের সাথে যে ঝামেলা শুরু হয়েছে সেই ঝামেলাকে অবসান করতে হবে। তার জন্য তিনি 5 বেঞ্চের একটি গঠন করলেন, 5 বেঞ্চের একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করলেন। এবং সেই বেঞ্চে কারা কারা আছেন? প্রধান বিচারপতি নিজে আছেন DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাওয়াই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। এই 5 জনকে নিয়ে সাংবিধানিক একটি বেঞ্চ করলেন। কেন করলেন? যে না, কলকাতা হাইকোর্টে যুদ্ধ লেগে গেছে বলা যেতে পারে, এটাকে সামাল দিতে হবে। এই যুদ্ধের যে পরিবেশ, এই পরিবেশকে সামাল দিতে হবে। তিনি কি করলেন? তড়িঘড়ি আজকের সেই বেঞ্চে, 5 ডিভিশন বেঞ্চের 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চে আজকে শুনানি হবে, এই আলোড়ন তৈরি করলেন সারা ভারত জুড়ে। আজকে ঠিক সেই মতো সকাল 10:30টায় বেঞ্চ শুরু হলো। শুরু হওয়ার পর সাধারণ মানুষ বুঝতে পারলো, বিশেষ করে দর্শক, আমরা যে ফিলিংসটা করছি, আমাদের যে অবজারভেশন, তাতে আমরা মনে করি এই পুরো ঘটনাটা একটা বড় নাটক করলেন মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি কি করলেন? কারণ শাসক চাইছিল কি? শাসক চাইছিল যেন তেন প্রকরণে আমরা এই অর্ডারটাকে স্টে করাবো, যে কারণে ডিভিশন বেঞ্চ কিন্তু টাকার বিনিময়ে ওটাকে স্টে করা হয়েছে। সেই জিনিসটাই কিন্তু সুপ্রিম কোর্টের 5 ডিভিশন বেঞ্চ, 5 জনের যে বেঞ্চ, 5 বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চ, তারা কিন্তু সেটাই করলেন। তারা কি করলেন? বললেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সমস্ত যে এই মেডিকেল সংক্রান্ত যে মামলা, সেই মামলা সরানো হবে। এছাড়া আর কি হবে? এনারা কোনো মামলা শুনবেন না এই সংক্রান্ত বিষয়। আর সোমবার পর্যন্ত সিবিআই কোনো তদন্ত করতে পারবে না। আবার এর শুনানি সোমবার থেকে শুরু হবে। আমাদের বক্তব্য হচ্ছে, মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় যদি নাটকটা না করতেন, তাহলে বোধহয় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একটা ভালো জায়গায় যেত। কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কিন্তু তিনি আরো অন্ধকারের দিকে ঠেলে দিলেন। কিভাবে ঠেলে দিলেন? তিনি এটা তো বলতে পারতেন যে সিবিআই তদন্ত যেমন অর্ডার দিয়েছে, সিবিআই তদন্ত করতে থাকুক, চলুক, তার সাথে সাথে এই শুনানিটাও চলবে সোমবার থেকে। আর মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা শুনানি হবে না। কেন তিনি এটা করলেন না? কি কারণে তিনি এটা করলেন না? এখানে কিন্তু আবার একটা বড় রহস্যের দানা বাঁধলো। রাজ্য যেটা চাইছিল সেটাকেই কিন্তু প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় সেটাকেই কিন্তু তিনি বহাল রাখলেন। কেন তিনি এই রায়টা দিতে পারলেন না যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছেন, সিবিআই তদন্ত চলুক, সিবিআই FIR করে যা তদন্ত করবে করুক, সেই রিপোর্ট সরাসরি সুপ্রিম কোর্টে জমা দেবে। কেন এটা না করে, কেন তদন্তকে আটকে দিয়ে আগামী সোমবার পর্যন্ত কেসটাকে টেনে নিয়ে যাওয়া হলো এবং সোমবার থেকে আবার শুনানি চলবে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে কোনো রকম বা কোনো রকম সিদ্ধান্তে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত সিবিআই কোনো তদন্ত করতে পারবে না। এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। দর্শক, আমরা এই প্রশ্ন তুলছি,
আমরা এই প্রশ্ন তুলছি তার কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাস্তা দেখিয়ে দিয়েছে যে কোটি কোটি টাকার বিনিময় কিভাবে শাসকের দালালি করতে হয়। একদম পরিষ্কার। কারণ আমরা মনে করি বিচারপতি সৌমেন সেন যথেষ্ট ভালো বিচারক। ওনার বহু রায় আমরা দেখেছি, তিনি নিরপেক্ষভাবে যেভাবে রায় দেন তা কিন্তু স্যালুট করার মতন। কিন্তু এমন কি হলো যে শাসকের বিরুদ্ধে যখন অভিজিৎ গাঙ্গুলি রায় দিচ্ছেন বিচারপতি, সেই রায়ের কপি তার কাছে না আসার আগে তাকে ৮ ঘন্টার মধ্যে অর্ডার দিয়ে দিতে হচ্ছে। টাকা ছাড়া এই ধরনের রায় হতে পারে না। আর আজকে ৫ ডিভিশন বেঞ্চে ৫ বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চ, সেই বেঞ্চের দিকেও কিন্তু আমরা বিশেষ করে সংবাদ আবির্ভাব আমরা দায়িত্ব নিয়ে বলছি, কোথাও একটা সন্দেহের দানা বাঁধলো আমাদের মধ্যে মনে হচ্ছে যে কোথাও একটা শাসককে বাঁচাবার একটা ন্যাশনালি বলতে পারি বা ইন্টারন্যাশনালি চক্রান্তের একটা কিছু গন্ধ কিন্তু আমাদের নাকে আসছে। সেটা আপনাদের সামনে শেয়ার করলাম দর্শক। আজকে সুপ্রিম কোর্টে শাসকের হয়ে যে দুজন আইনজীবী দাঁড়িয়েছিলেন, এরা হচ্ছেন কংগ্রেসের বড় লিডার। এদের নাম হচ্ছে কি? একজনের নাম হচ্ছে অভিষেক মনু সিংভি, আর দু নম্বর হচ্ছে কপিল সিব্বাল। এই মনু সিংভি সুপ্রিম কোর্টের যে আইনজীবী মনু সিংভি, এই মনু সিংভির বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ এসছে, টাকা লেনদেনের অভিযোগ এসছে তার বিরুদ্ধেও এর আগে। যদিও আমাদের কাছে সেই সূত্র বা সেই খবর সঠিক কিনা আমরা জানি না, কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু আছে। আর কপিল সিব্বালের মতন আইনজীবীকে দাঁড় করাচ্ছে রাজ্য সরকার, সেখানে কোটি কোটি টাকা খরচা করে। কেন? কিসের জন্য? মেডিকেলে যারা অন্যায় করেছে, মেডিকেলের রিপোর্টকে যারা এদিক ওদিক করে, যারা মেডিকেল দুর্নীতিতে যুক্ত, তাদেরকে শাস্তি দিতে রাজ্য সরকারের এত অনিয়া কেন? কারণ শিক্ষা ক্ষেত্রে বাংলার মানুষ দেখেছে যে কোটি কোটি টাকার বিনিময়ে এক একটা চাকরি হয়েছে, কমপক্ষে 12 থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে এক একজনের চাকরি হয়েছে। আর সেই চাকরি আজকে দেখা যাচ্ছে কি পুরোটাই দুর্নীতিভাবে হয়েছে। কারো ওএমআরসি ট্যাম্প করা হয়েছে, কাউকে ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারোর নাম আগে পিছে করে দেওয়া হয়েছে। এই রকম নানা অভিযোগ যে সরকারের বিরুদ্ধে আছে, সেই সরকারের হয়ে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যিনি চন্দ্রচূড় মহাশয়, তিনি কেন স্টে দিলেন? তিনি কেন এটা বললেন না যে সিবিআই তদন্ত যেমন দিয়েছে, এফআইআর করে সিবিআই মতো তদন্ত চালাক। সোমবার থেকে আমরা এই শুনানি চলবে এবং যা তথ্য উঠে আসবে সিবিআইয়ের কাছে, সেই তথ্য সুপ্রিম কোর্টে সরাসরি জমা করবে। কেন এটা হলো না? কেন রায় দিলেন না? কোটি কোটি টাকার প্রশ্ন করছি দর্শক, এটা লাখ টাকার প্রশ্ন নয়, এটা কোটি টাকার প্রশ্ন। কারণ 140 কোটি টাকা দুর্নীতি কথা শোনা যাচ্ছে, যে কলকাতা হাইকোর্টের আন্ডারস্ট্যান্ডিং, শাসকের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার পেছনে 140 কোটি টাকার দুর্নীতি উঠে আসছে। যদিও এর কোনো রিপোর্ট, এই সংক্রান্ত কোনো বিষয় আমাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু যারা বলছেন, যারা এই কথাটা একদম সুন্দরভাবে পরিবেশন করছেন, তাদের কাছে কিছু না কিছু তথ্য প্রমাণ অবশ্যই আছে। তা না হলে তারা এই ধরনের অভিযোগ আনবেই বা কেন? আর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার বলেছেন যে শাসকের পক্ষে বায়াসড, শাসককে সুবিধা পাওয়ার জন্য নিজে কোনো না কোনো সুবিধা নিচ্ছেন এই সৌমেন সেন। যেখানে এত বড় একটা গুরুতর অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে সারাদিন কেন শুনানি হলো না? কেন সুপ্রিম কোর্টে সকাল 10:30 থেকে রাত্রির 12টা পর্যন্ত শুনানি চলবে না এই বিষয়ে? আমরা দেখেছি দর্শক, এর আগেও বহু মামলা রাত জেগে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। ফাঁসির অর্ডার দেওয়ার আগে বারবার করে চিন্তা ভাবনা হয়েছে যে কেন ফাঁসির অর্ডার দেওয়া হবে। আমরা নাম বলতে চাইছি না। যদি রাত্রে কোর্ট খুলে সারা রাত ধরে যদি শুনানি হবার পর যদি রায় দিতে পারে সুপ্রিম কোর্ট, তাহলে কলকাতা হাইকোর্টের যে বহাল পরিস্থিতি,
যে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য 5:30 থেকে রাত্রির সারা রাত কেন শুনানি চলবে না? কেন 1 ঘন্টার মধ্যে শুনানি বন্ধ করে বলতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যে আজকে সমস্ত কিছু স্টে করে দিচ্ছি, কোনো সিবিআই তদন্ত হবে না, কোনো এফআইআর করা যাবে না, অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতির এজলাসে যা মামলা আছে এই মেডিকেল সংক্রান্ত সমস্ত মামলা স্থগিতাদেশ, সব মামলা অন্য কোর্টে পাঠিয়ে দেওয়া হবে? কেন এই কথা বলতে হবে? কেন সারাটা দিন সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি চলবে না? এই প্রশ্ন দর্শক আমরা করছি। হতে পারে অনেকে হয়তো বলবেন যে আপনাদের আইনি সংক্রান্ত বিষয় কি অভিজ্ঞতা আছে? না দর্শক, আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আমরা এর আগেও বলেছি, আমরা আবারও বলছি, আমরা আইনের ছাত্র নই, আমরা আইন নিয়ে কোনো পড়াশোনা করিনি, আইনের বিষয়বস্তু আমরা জানি না। তবে হ্যাঁ, কলকাতা হাইকোর্টে বহু আইনজীবীর আমরা তাদের ইন্টারভিউ নেওয়ার সময় বা বিভিন্ন রকমের তাদের সাথে মেলামেশা করার ফলে অন্তত এইটুকু বুদ্ধি অন্তত আমাদের হয়েছে, এইটুকু সৎ সাহস হয়েছে আমাদের যে সাংবিধানিকে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এত তড়িঘড়ি একটা মামলা ডাকছেন সুপ্রিম কোর্টে বুকে, সুপ্রিম কোর্টে 5 জাজের ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের মামলা মাত্র 1 ঘন্টায় শেষ কি করে হয়ে যায়? এই প্রশ্ন কিন্তু দর্শক আমরা তুললাম এবং আমাদের মনে হচ্ছে, শুধু নয়, আমরা দৃঢ় বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টের আজকের যে 5 বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চের যে আজকে রায়, এই রায় পুরোটাই একটা নাটক, পুরোটাই একটা আই ওয়াশ ছাড়া আর কিছু নয়। এবং বিচার করার পর রায় যার পক্ষে যা হতে পারে, অভিজিৎ গাঙ্গুলি ভুল বলছেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে নির্দেশ দিয়েছেন সেটা ভুল, কিন্তু সেই অর্ডারটা তো দেবে, সেই কথা তো বলবে। সুপ্রিম কোর্টের কাছ থেকে নিরপেক্ষ একটা বিচারের আশা করেছিল বাংলার 12.5 কোটি মানুষ, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে সেই 12.5 কোটি মানুষকে হতাশ করলো। শুধু হতাশ করলো নয়, ভারতবর্ষের যে সাংবিধানিক যে আইন, সেই আইনের প্রতি যে আস্থা, সেই আস্থা তো কোথাও যেন একটা ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। দর্শক, আপনাদের সামনে আমরা সমস্ত যা আমাদের কাছে তথ্য ছিল সেই তথ্য দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই যেরকম আপনারা কমেন্ট করেন সেরকম আপনারা কমেন্টস করতে থাকবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।